ধরে নেন আপনার কাছে একটি কোম্পানি আছে এবং কোম্পানিটাতে প্রায় 1 লক্ষ শেয়ার আছে এবং প্রতিটা শেয়ারের মূল্য বা ফেস ভ্যালু 10 টাকা করে আছে। এখন আপনি চাচ্ছেন কোম্পানির ফান্ডটা আর একটু রেস করবেন বা কোম্পানির ফান্ড বাড়াবেন। তো সেক্ষেত্রে আপনি চিন্তা করলেন যে আপনি 20,000 শেয়ার নতুন করে ইস্যু করবেন। এখন 20,000 শেয়ারগুলো ইস্যু করবেন, সেগুলো যদি আপনি আবার মার্কেটে যদি বিক্রি করতে যান বা নতুন শেয়ার হোল্ডারদের কাছে যদি বিক্রি করতে যান, তাহলে আপনাকে অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট কস্ট খরচ করতে হবে। তারপরে যেটাকে আমরা বলে থাকি শেয়ার অবলোককের দস্তুরি দিতে হবে। হ্যাঁ, অনেক ধরনের আপনার খরচ আছে। তো সেই খরচগুলো আপনি এড়িয়ে চলার জন্য আপনি চিন্তা করলেন যে এই যে নতুন শেয়ার যে আপনি বিক্রি করবেন, সেগুলো কিন্তু আগে থেকে একটা রাইট আছে যে আপনার অলরেডি এক্সিস্টিং যে শেয়ার হোল্ডারগণ আছে তাদের উপর একটা রাইট আছে আপনার কোম্পানির শেয়ারগুলোর উপর। তো আপনি রাইট থাকলে আপনি তার লস দিয়ে তো ওদেরকে দিবেন না, কিন্তু তাদের একটা আপনার কোম্পানির শেয়ারের উপর একটা রাইট অলরেডি আছে। তো আপনি চিন্তা করলেন যে আপনি ওদেরকে একটা অফার করলেন যে আপনার কাছে যদি অলরেডি 5টা শেয়ার থাকে তাহলে আপনি আমার কাছ থেকে আরো একটি শেয়ার কিনতে পারেন, সেটার মূল্য হবে 5 টাকা। ভালো করে খেয়াল করেন, অলরেডি 5টি শেয়ার থাকতে হবে তাহলে আপনি একটি শেয়ার কিনতে পারেন। এখন ওর কাছে যদি 20টি শেয়ার থাকে তাহলে ও 4টি শেয়ার কিনতে পারবে, কিন্তু যদি 5টির কম থাকে তাহলে কিন্তু সে শেয়ার কিনতে পারবে না, নতুন কোনো শেয়ার আপনার থেকে কিনতে পারবে না। তো আপনি নতুন শেয়ারের মূল্য ডিসাইড করলেন কত? 5 টাকা করে। আপনি বললেন ওদেরকে যে আমি 5 টাকা করে শেয়ার বিক্রি করব, কিন্তু আপনার কাছে ন্যূনতম 5টি শেয়ার থাকতে হবে, তাহলে আপনি আমার কাছ থেকে আরেকটা নতুন শেয়ার কিনতে পারবেন। তো এই ক্ষেত্রে 5 টাকা যে আপনি প্রোভাইড করলেন এটা কিন্তু 5 টাকা পড়বে না, এটা তাদের যে সাবস্ক্রিপশন আপনি প্রাইসটা ডিসাইড করলেন সেটা আপনার ইস্যু ডেটে যেতে যেতে এটা অনেকটুকু আরো বেড়ে যাবে, ফলে আপনার শেয়ারটার প্রাইস বেড়ে যাবে, যেটাকে আমরা বলে থাকি ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং বলা হয়। আর ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এটা মূলত ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে ডিসাইড করা হয়। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে যেটা অনার্স তৃতীয় বর্ষ, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 4th ইয়ার, আর এমবিএতে বা মাস্টার্সও থাকে। তো চলেন আমরা ম্যাথের মাধ্যমে সেটা সলভ করি, আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। সো আমি একটা অঙ্ক কালেক্ট করলাম যেখানে দেওয়া আছে PQR কোম্পানি নিডস টু রেইজ 20 lakh to pay its diamond in the right campaign. It will raise the fund by offering 2 lakh right, each of which entitles the owner to buy one new share. অর্থাৎ তারা চিন্তা করেছে 20 লক্ষ টাকা ফান্ড রেজ করবে, যার জন্য তারা 2 লক্ষ রাইট শেয়ার দিবে, কিন্তু রাইট শেয়ারের টাকাটা কিন্তু উল্লেখ নাই, যেটাকে বলে থাকে আমরা সাবস্ক্রিপশন প্রাইস। সাবস্ক্রিপশন প্রাইসটা কিন্তু নাই, যেটা আমাদেরকে বের করে নিতে হবে। অনেক অঙ্কে কিন্তু দেওয়া থাকে। তারপর বলেছে দ্য কোম্পানি কারেন্টলি হ্যাজ আউটস্ট্যান্ডিং 10 লাখ শেয়ার এট টাকা 20 ইচ। অর্থাৎ কোম্পানি আরো 10,000 শেয়ার আগে থেকে 10 লক্ষ শেয়ার আগে থেকে কিন্তু ছিল, যেটার টাকা হচ্ছে 20 টাকা করে। এখন রাইট শেয়ারের টাকা কত সেটা বলা নাই, রাইট শেয়ারের টাকাকে আমরা বলে থাকি সাবস্ক্রিপশন প্রাইস। আমাদেরকে কিন্তু এতে বলেই দিছে, এখানে ঘাবড়ানো কিছু নাই। আমি প্রায় 6টা প্রশ্নের মাধ্যমে পুরো চ্যাপ্টারটাই ক্লিয়ার করব। হ্যাঁ, এই 6টা প্রশ্নের ভিতর থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন থাকে সব সময়। তাহলে খেয়াল করুন, প্রথমেই কিন্তু বলেছে হোয়াট মাস্ট বি দ্য সাবস্ক্রিপশন প্রাইস অফ দ্য রাইটস, অর্থাৎ রাইট শেয়ারের সাবস্ক্রিপশন প্রাইসটা কত। রাইট শেয়ারের সাবস্ক্রিপশন প্রাইসটা যদি আমরা বের করি খুব ইজিলি, আপনি ফান্ড কালেক্ট করবেন 20 লক্ষ, আপনার রাইট শেয়ার দিচ্ছেন 2 লক্ষ, তাহলে 2 লক্ষ দিয়ে আপনি 20 লক্ষকে ভাগ করলে পেয়ে যাচ্ছেন, প্র্যাকটিক্যালি করি আমরা, সাবস্ক্রিপশন প্রাইস আর ডিটেলস কিছু লেখার দরকার নাই, জাস্ট আপনি 20 লক্ষ ফান্ড কালেক্ট করবেন, যার জন্য আপনি 2 লাখ শেয়ার ইস্যু করবেন, তাহলে আপনি টোটাল টাকা দাঁড়াচ্ছে 10 টাকা করে আপনি রাইট শেয়ার ইস্যু করেছেন। অর্থাৎ যারা কিনতে চাই আপনার থেকে এক্সিস্টিং শেয়ার হোল্ডারগণ, তারা চাইলে 10 টাকা করে কিনে নিতে পারবে, কিন্তু আগে থেকে কিন্তু 20 টাকা করে ছিল। এবার আসে আমরা বিতে, আমাদেরকে কোয়েশ্চেন বিতে কি বলেছে,
কোয়েশ্চেন বিতে বলেছে হাউ মেনি রাইটস নিডেড টু পারচেজ ওয়ান নিউ শেয়ার, অর্থাৎ একটা নতুন শেয়ার কিনতে চাইলে আপনার আগে থেকে কতটা শেয়ার থাকতে হবে। কতটা শেয়ার আগে যদি থাকে তাহলে আপনি একটা নতুন করে শেয়ার কিনে নিতে পারবেন। তাহলে আমাদেরকে এটা বের করার জন্য আমরা এখানে লিখব নং অফ রাইট নিডেড, নং অফ রাইট নিডেড আমরা খুব ইজিলি করতে পারি জিনিসটা। আমরা এখানে লিখতে পারি ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার। সো ওল্ড শেয়ার আমাদের আছে 10 লক্ষ শেয়ার আগে থেকে আছে, খেয়াল করুন আমাদের কিন্তু আগে থেকে 10 লক্ষ শেয়ার আছে, আর আমরা নতুন করে শেয়ার ইস্যু করব 2 লক্ষ। তাহলে 10 লক্ষ ভাগ 2 লক্ষ সমান 5, অর্থাৎ আপনার 5টা শেয়ারের মালিক যদি বর্তমান হন তাহলে আপনি নতুন করে একটি শেয়ার কিনতে পারবেন, একটি করে শেয়ারের মালিক হতে পারবেন বা আপনি অধিকার খাটাতে পারবেন, যেটাকে বলে থাকে আমরা রাইট শেয়ার। আপনি রাইট শেয়ার কিনতে পারবেন একটা, যদি আপনার হাতে 5টা থাকে, তাহলে 10টা থাকলে আপনি 2টা কিনতে পারবেন। এই হলো বি নাম্বার কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার সি, কোয়েশ্চেন নাম্বার সি তে আমরা দেখব বলেছে হোয়াট উইল বি দ্য শেয়ার প্রাইস আফটার দ্য রাইট ইস্যু, অর্থাৎ রাইট ইস্যু করার পরে ওই শেয়ারটার প্রাইস কত টাকা গিয়ে দাঁড়াচ্ছে। দেখুন আমরা কিন্তু ইতিমধ্যে বের করেছি রাইট শেয়ারের প্রাইস হচ্ছে 10 টাকা, বা যেটাকে আমরা সাবস্ক্রিপশন প্রাইস বলে থাকি, যেটা আমরা ইতিমধ্যে বের করেছি 10 টাকা। কিন্তু আপনি সেটা কিন্তু অরিজিনালি 10 টাকায় পাবেন না, যেটা আপনার হাতে গিয়ে পৌঁছানোর সময় এটার দাম কিন্তু আরো অনেক বেড়ে যেতে পারে। যেটাকে বলা হয় রাইট শেয়ার ইস্যু করার পরে শেয়ারটার প্রাইস কত, বা রাইট পাওয়ার পরে শেয়ারটার প্রাইস গিয়ে কত দাঁড়াচ্ছে, যেটাকে অনেক সময় বলা হয়ে থাকে এখানে এক্স রাইট প্রাইস বের করতে বলে, এক্স রাইট প্রাইস। ওকে, এক্স রাইট প্রাইস। তাহলে আমরা শেয়ারটার প্রাইসটা বের করব এখন, যেটাকে আমরা বলে থাকি পিএক্স, এক্স রাইট প্রাইস। ওকে, তাহলে প্রাইস খুব ইজিলি আপনি করতে পারবেন। আপনার আগে থেকে শেয়ার আছে 10 লক্ষ, যেটার প্রাইস হলো 20 টাকা করে, আর নতুন শেয়ার আপনি ইস্যু করবেন 2 লক্ষ, যেটার প্রাইস আমরা সাবস্ক্রিপশন প্রাইস পেলাম 10 টাকা করে। টোটাল সেটাকে যোগ করে এবার আপনার টোটাল গিয়ে শেয়ার দাঁড়াচ্ছে কত এখন, আগে থেকে ছিল 10 লক্ষ, বর্তমানে আরো 2 লক্ষ। তাহলে আপনি এখানে পেলেন গুণ করে 2 কোটি, আর নতুন হলো আপনার 20 লক্ষ, এখানে হলো আপনার 12 লক্ষ শেয়ার। তাহলে উপরে হলো আপনার জন্য 2 কোটি 20 লক্ষ টাকা, আর নিচে হলো 12 লক্ষ শেয়ার। আপনি যদি ভাগ করেন তাহলে আপনার আসবে 18.33। দেখুন আপনি কিন্তু শেয়ারটা আপনাকে কোম্পানি দিবে বলেছে 10 টাকা করে, কিন্তু আপনার হাতে যাওয়ার সময়, হাতে যখন পৌঁছাচ্ছে তখন সেটার প্রাইস হয়ে গেল কিন্তু 18.33 টাকা। বুঝতে পেরেছেন তো? এবার ডি নাম্বারে আসেন। ডি নাম্বারে আপনাকে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ রাইট, অর্থাৎ ওই রাইটটার ভ্যালু কত। আপনি যে রাইটটা হাতে পেলেন এখন আপনার ফায়দা কত হলো, মানে আপনার টোটাল লাভটা কত হলো। আপনার কিন্তু আগে থেকে যে শেয়ারটা ছিল সেটার দাম কিন্তু বর্তমান ফেস ভ্যালু হচ্ছে 20 টাকা, আর কোম্পানি আপনাকে দিবে বলেছে 10 টাকায়, কিন্তু সেটা আপনার হাতে গিয়ে পৌঁছানোর সময় দাঁড়াচ্ছে 18.33। তাহলে বেসিক্যালি আপনার ফায়দা কত হলো, বা আপনি কত টাকা রাইট পেলেন। তাহলে সেটা আমরা যদি বের করতে যাই, যেটাকে বলে থাকি আমরা ভ্যালু অফ রাইট, ভ্যালু অফ রাইট বলা হয়, যেটাকে সংক্ষেপে আপনি ভিআর বলতে পারেন। হ্যাঁ, ভ্যালু অফ রাইট। তো আপনি খুব ইজিলি বের করবেন। আপনার আগে থেকে যেটা প্রাইস ছিল, শেয়ারের যেটা প্রাইস ছিল আগে, আমরা সেটাকে লিখব P0,
আর বর্তমানে আপনি বের করেছেন পিএক্স। P0 থেকে যদি আপনি পিএক্স বিয়োগ করেন, অর্থাৎ আপনার যে শেয়ারটা বর্তমানে হাতে আছে সেটা হলো 20 টাকা, আর আপনি নতুন করে যেটা শেয়ার কিনবেন, নতুন করে শেয়ার কেনার পরে আপনার টোটাল গিয়ে শেয়ারের মূল্য দাঁড়ালো 18.33। তাহলে আপনার ফায়দা হলো বা আপনার লাভ হলো কত? লাভ হলো 1.67 টাকা আপনার প্রফিট হলো। এটা হচ্ছে ভ্যালু অফ রাইট, যেটা আমরা ডি নাম্বারে দেখালাম। এবার ডির পরে গিয়ে আমরা ই নাম্বারে আসবো। ই নাম্বারে বলেছে হাউ মেনি রাইটস উড বি ইস্যুড টু অ্যান ইনভেস্টর হু কারেন্টলি ওনস 1000 শেয়ার। অর্থাৎ ধরে নেন কোন একজন, আমরা তো বলেছিলাম যে একজন ব্যক্তি কতটা শেয়ার কিনতে পারবে। যদি কোনো ব্যক্তির কাছে 5টা শেয়ার থাকে, 5টা শেয়ার বর্তমানে থাকে, তাহলে সে একটা করে শেয়ার কিনতে পারবে। কিন্তু এখানে বলা হচ্ছে যদি একজন ব্যক্তির কাছে 1000 শেয়ার থাকে, তাহলে সে ব্যক্তি কতটা করে রাইট শেয়ার কিনতে পারবে। আমরা এখন সেটাই বের করতে যাচ্ছি, খুব ইজিলি বের করব। আমরা বের করতে যাচ্ছি এখন নং অফ রাইট। এইখানে কি আমরা একটা নং অফ রাইট নিডেড বের করেছিলাম, আর এই জায়গায় বের করবো আমরা নং অফ রাইট। কারণ নং অফ রাইটের জন্য আপনার শেয়ার আছে বলেছে তারা, যেটাকে আমরা বলে থাকি শেয়ার হোল্ডস, এবং টোটাল নাম্বার, অর্থাৎ যেটাকে আমরা কতটা করে শেয়ার থাকতে হবে সেটা বলেছিলাম। তাহলে একজন ব্যক্তির কাছে 1000 শেয়ার আছে এবং 5টা শেয়ার থাকলে একটা কিনতে পারবে, তাহলে সে টোটাল মিলে 20টা 1000টা শেয়ার তার আছে, তাহলে 5টা থাকলে একটা কিনতে পারবে। অতএব সে কতটা রাইট নিতে পারবে? 200টার রাইট নিতে পারবে। সে 200টা রাইট শেয়ার সে নিতে পারবে চাইলে। পরবর্তী কোয়েশ্চেনটা খুব ইজি। আপনার লাস্ট কোয়েশ্চেনে বলেছে why might a company have a right offering rather than a general cash offer? অর্থাৎ কেন একটা কোম্পানি রাইট অফারিংটা ক্যাশ অফারিং এর চেয়ে রাইট অফারিং দেওয়াটা ভালো বা অধিকতর সস্তা, কেন সেটা? এটা কিন্তু আমি ভিডিওর মধ্যে বলেছিলাম যে একটা কোম্পানি রাইট অফার করলে তাহলে তার আনুষঙ্গিক অনেকগুলো খরচ, বিজ্ঞাপন খরচ, তারপরে অবলেখকের দস্তুরি বা অবলেখকের কমিশন, আরো বিভিন্ন উকিলের খরচ, ব্যাংক লিপিবদ্ধকরণের খরচ, অনেক ধরনের তার আনুষঙ্গিক খরচ কিন্তু কমে যায়। যার কারণে একটা কোম্পানির রাইট অফার করাটাই সবচেয়ে ভালো এবং সুবিধাজনক, এবং তার ফলে কিন্তু তার কোম্পানির প্রতি আস্থা বাড়ে শেয়ার হোল্ডারদের। তো আমরা সেটাকে খুব ব্যাখ্যায় লিখে দিব, একটা জাস্ট 2 লাইনের ব্যাখ্যা। আমরা 2 লাইনের ব্যাখ্যায় যদি লিখি, এটা দাঁড়াচ্ছে, এখন আমরা যাচ্ছি এফ, আমি যেভাবে লিখবো এখন পুনরায় আপনি একদম পুরোপুরি সেভাবে লিখে দিবেন পরীক্ষায়, আর কিছু করতে হবে না। আমরা লিখবো এ রাইট offering usually cost less। অর্থাৎ যদি আপনি রাইট অফার করেন কোম্পানি, তাহলে আপনার খরচটা কম হবে, এবং যেটা it gives the existing shareholder ইন্টারেস্ট, মানে তাদের প্রতি খুবই আগ্রহ বেড়ে যাবে কোম্পানিরও এবং কোম্পানির প্রতি শেয়ার হোল্ডারদেরও। অ্যান্ড it is
চিপার, এটি খুবই সস্তা। দেন ইচ অফার, ইচ অফার না, এটা হবে ক্যাশ অফার লেখা আছে আমাদের প্রশ্নে, যেটা আমরা প্রশ্ন থেকে লিখলাম। তো এই ছিল আমাদের মূল প্রশ্নটা। এর বাইরে কিন্তু জেনারেলি কোনো কোয়েশ্চেন থাকে না, শুধু এগুলাই থাকে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন। বইয়ের থেকে দুই একটা প্র্যাকটিস করলে আপনি সবকিছুই পারবেন। ওকে, ধন্যবাদ।